এখানে সুইপিং মেজরিটি একদম উড়ে বেরিয়ে চলে যাবে, কেন কি যাওয়া উচিত। আর এমনি চোর জোচ্চোরেরা অ্যাক্টিভ থাকলে, যেমন ধরো তুমি ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরোলে, ব্যাগে 1,000 টাকা, চোরেদের মাঝখান দিয়ে গেলে, গিয়ে মার কাছে উপস্থিত হলে, গিয়ে দেখলে একটা পয়সাও নেই, এটা বোধহয় এবার বন্ধ হয়েছে। মাস্তানি, গুন্ডামি, ধমকানো চমকানো আর সব বন্ধ হয়ে গেছে। আর শুভেন্দুবাবু যেভাবে ব্যাট করেছেন, একদম মানে কি বলবো, ঝোড়ো ইনিংস। আগে কয়েকদিন আগে হলেও বলতাম হয়তো যে ক্ল্যাশ অফ দ্য টাইটান্স। আমি এখন ওই মহিলার নাম আমি সবচেয়ে নিতে চাই না, তুমি জানো তো, তোমার চ্যানেল অনেকবার বলেছি। তা ওই বেগমের এখন আর সেই দম নেই। মানে আমার মনে হচ্ছে এটা ওয়ান সাইডেড গেমই হবে। ওনার আর কোনো চান্স নেই, চরম মানে ভাবে পরাস্ত। এবং তারপরে উনি কী করবেন সেটা নিয়েই চিন্তা, যে ওই রকম একটা মানে একটা সেলফ সেন্টার্ড একটা ক্যারেক্টার উইথ মেগালোম্যানিয়া, উইথ অল দ্য সাইকিয়াট্রিক ইলনেসেস পসিবল ইন দিস ওয়ার্ল্ড, সেরকম একটা ওই রকম। আর তারপরে মেন্টাল কনস্টিপেশন উইথ ভোকাল ডায়রিয়া, এই অসুখটা নতুন আমি বের করেছি, মেন্টাল কনস্টিপেশন উইথ ভোকাল ডায়রিয়া। তোমরা সব লিখে রাখো, কারণ কি এইখানে কনস্টিপেশন কী থেকে হয় জানো তো, সেটা সন্ধেবেলা বলছি না মাইকে। কনস্টিপেশন হয়েছে আর ডায়রিয়াটা ভোকাল রয়েছে, এটা থামাতে পারছে না, দুটোর মধ্যে আর কোনো সংযোগ নেই, কেটে গেছে কানেকশান সব। সো ওর তারপরে কি হবে আমি জানি না, নিশ্চয়ই ফুটবানে ভর্তি হবে বা কিছু একটা হবে, কে জানি না। শি ওয়াজ চ্যালেঞ্জ। অ্যান্ড আমি বুঝলাম যে যে ভয়টা, চুরি পাওয়া পুলিশ না কিছু, দিদি দিদি, কিসের দিদি? একটা বেগম, অত্যাচারী বেগম, মোল্লা বাহিনী ঢুকে আমাদের সনাতনী ধর্ম নষ্ট করছে, মন্দির ভাঙা, ট্রেন ভাঙা, বাড়িতে আগুন দেওয়া, মেয়েদের ওপর অত্যাচার, বাচ্চা মেয়ে তুলে নেওয়া, বোমাবাজি করা, এগুলো যাদের গুণাবলী, তাদের আবার ভয় কিসের? চোখে চোখ রেখে কথা বললে বড় হাতিও দাঁড়িয়ে যায়, বড় সিংহও দাঁড়িয়ে যায়। দেখা যাক এটা কিছু করা যায় কিনা। আমরা সবাই এবার নেমেছি, আমি একা কিছুই নই, আমি একটু সামান্য মানে একটি নিমিত্ত মাত্র। এরকম বহু লোক রয়েছে আমার বন্ধুবান্ধবরা যারা লড়ছে একসঙ্গে, তারা প্রচণ্ড দৃঢ়প্রতিজ্ঞ, স্ট্রং, এবং অপেক্ষাকৃত আমাদের বিজেপি র্যাঙ্ক অনেক বেশি কোয়ালিফাইড। যে বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছি, এসব যাদবপুরের র্যাঙ্ক করা বা স্পেলিং করতে পারবে না, কি কোথা থেকে কি হয়েছে, কি পরীক্ষা দিয়েছে বুঝতেই পারবে না। ওই জন্য আমার রেজিস্ট্রেশন চ্যালেঞ্জ করেছিল। সাদা থান তো দারুণ ব্যাপার, আমাকে দিয়ে দিকে আমি ধুতি করে পরবো, কারণ আমার 4 তারিখে অনেক পোশাক আশাক লাগবে, বন্ধুদেরও লাগবে, ধুতি করে পর সাউথ ইন্ডিয়ান স্টাইলে সাদা থান ধুতি করে পরবো। ওই ভদ্রমহিলা তো আমাদের ন্যাশনাল সিকিউরিটি ব্রিচ করে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল। ইন্ডিয়ার এমনই দুর্ভাগ্য যে ওই এমপি আবার টিকিট পেয়ে কৃষ্ণনগর থেকে ধমকে চমকে জিতে এসেছে। এই মোহনা কি নামটা বললে, ভদ্রমহিলা বড় দুঃখী, আমার দেখে মনে হয় ওর তো মালকিন দুঃখী, বেগম দুঃখী, ও কি আমি জানি না, ও দুঃখী ভদ্রমহিলা, প্রচণ্ড একটা ভাব নিয়ে থাকে, ইংরেজি বলে, মাঝে মাঝে ভুলও বলে, কিন্তু আমিও বলি মাঝে মাঝে, কিন্তু ও বেশি বলে, ইংরেজি ভুল বলে, গ্রামাটিক্যালি ভুল ইংরেজি বলে। হ্যাঁ, তারপর শশী থারুর ছিল ওর বন্ধু, গিয়ে সেখানে ইংরেজি শেখার চেষ্টা করেছিল, খুব একটা হয়নি। এটা আমি অন্য কিছু গল্প বলছিলাম, আমি বলছি ইংরেজি শেখার চেষ্টা করেছিল, আমি কিন্তু ইংরেজি শেখার চেষ্টা করেছি এটা বলছি, আর কিছু বলছি না। তবে এরকম আরপিএস অফিসারকে দেখে, আমি তো 60 ঊর্ধ্ব বয়স, 62 বছর বয়স, আমার দেখে হেভি লাগলো ভদ্রলোককে। তা ওর মতো একটা বঞ্চিত মহিলা আইপিএসকে দেখে ভালো লাগবে না? নাচের স্কিলটা ঠিক, একটা কোত্থেকে ভিডিও নিয়েছে। বাংলার বিধান কি হতে চলেছে সেই দিকে গোটা বঙ্গের নজর। তবে বঙ্গবাসীর বর্তমানে একটাই চিন্তার কারণ, সেটা হচ্ছে সেকেন্ড ফেজের নির্বাচন একদম দোরগোড়ায়, তার প্রাক্কালে এসে আমরা ঠেকেছি। আর এই দ্বিতীয় দফার নির্বাচনে ঠিক কি হবে, সঠিকভাবে কি তারা ভোট দিতে পারবেন, এরকম নানা রকমের কৌতূহল ইতিউতি ঘোরাঘুরি করছে। তবে বর্তমানে বাংলার কি অবস্থা, সেই সমস্ত কিছু নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ। সঙ্গে অবশ্যই ডাক্তারবাবুকে আরও একবার সঙ্গে পেয়ে গিয়েছি, ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। তাকে নতুন করে পরিচয় দেওয়ার আর বোধহয় কোনো অবকাশই নেই, তার কারণ তার মতো প্রতিবাদী মুখ এই বাংলায় অত্যন্ত বিরল এই মুহূর্তে। আরও একবার স্বাগত আপনাকে স্যার। আর প্রথমেই যে প্রশ্ন, একটু ব্যক্তিগত কৌতূহল থেকেই, শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে গেলেন এবং আপনার মায়ের সঙ্গে দেখা করলেন, প্রণাম করলেন, কি কথা হলো? কথা আমাদের সঙ্গে এক দফা নিচে হলো, আর সেখানে আমি, ও আর আমেরিকা থেকে এক বন্ধু এসছেন জুদাজিৎ, আমরা 3 জন বসে একটুখানি আলোচনা করলাম। অ্যাকচুয়ালি খুব ড্রাই আলোচনা হলো, কারণ 1 কাপ চা খেয়েই উনি চলে গেলেন। আমার স্ত্রী আসতে পারেনি, আমার স্ত্রীর শরীরটা খারাপ বলে ওই বাড়িতে যেতে পারিনি। আর মার তো বিছানা থেকে উঠতে পারেন না, ক্যাচালি ওই বাড়িটা ভীষণ মানে মানে একটু অবহেলিত হয়ে পড়ে রয়েছে। যাই হোক, ওপরে উঠে মার সঙ্গে অনেকটাই কথা হলো। উনি বসে মাকে দেখলেন, কেন মায়ের পায়ের এই অবস্থাটা জানতে চাইলেন, যা হয় এটা সামান্য পারিবারিক লেভেলে। তারপরে মজার কথা যেটা, সেটা বললেন যে মাসিমা আমি জিতে আবার আসবো,
আপনার জন্য আমি রসগোল্লা আনবো। তো মা বললো কী খাবে তখন? তা আমি তো রান্না করতে পারছি না এখন। বললো কিচ্ছু দরকার নেই, আমি খাবো ফিশ ফ্রাই, আমি খাবো ভীমনাগের সন্দেশ, আর আমি রসগোল্লা আনবো। এই কথা হলো। তো সেই হিসাবে বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যথেষ্ট আশাবাদী। তবে ডাক্তারবাবু, আপনি আপনার অভিজ্ঞ চোখ তো অনেক কিছুই এতদিন দেখে এসেছে, তো আপনার কি মনে হলো এইবারে যদি আমি এই নির্বাচনের টার্ম দেখি, এই বিধানসভা নির্বাচনে গোটা বাংলার নজর রয়েছে ভবানীপুরের ওই আসনটির ওপরে, যেখানে যুযুধান দুই পক্ষের দুই একদম প্রমুখ মুখ তারা সম্মুখ সমরে নেমেছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এক কথায় ভবানীপুরেরই মেয়ে, তিনি বারবার বলে এসেছেন ভবানীপুরেই থাকবে, আমি এখানকারই মেয়ে, 4 তারিখ যা হওয়ার সব আমি দেখে নেব। আবার এদিকে শুভেন্দু অধিকারী, তিনি আগের বার দেখা গেল নন্দীগ্রামে পর্যদস্ত করে ফেললেন, ধরাশায়ী করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, হারিয়ে দিলেন। সেখানে এইবারেও ভবানীপুরে কি আগের নন্দীগ্রামের যে ঘটনা তার পুনরাবৃত্তি হতে চলেছে? কি বলতে চান? আমার মনে হয় না, তার চেয়ে অনেক বেশি ভোটে জিতবে। ওখানে তো উনি কি একটা বলেন যে 1996 সামথিং আর কি। এখানে সুইপিং মেজরিটি একদম উড়ে বেরিয়ে চলে যাবে, কেন কি যাওয়া উচিত। আর এমনি চোর জোচ্চোরেরা অ্যাক্টিভ থাকলে, যেমন ধরো তুমি ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরোলে, ব্যাগে 1000 টাকা, চোরেদের মাঝখান দিয়ে গেলে, গিয়ে মার কাছে উপস্থিত হলে, গিয়ে দেখলে 1 পয়সাও নেই। এটা বোধহয় এবার বন্ধ হয়েছে। মাস্তানি, গুন্ডামি, ধমকানো চমকানো আর সব বন্ধ হয়ে গেছে। আর শুভেন্দুবাবু যেভাবে ব্যাট করেছেন, একদম মানে কি বলবো, ঝোড়ো ইনিংস। আগে কয়েকদিন আগে হলেও বলতাম হয়তো যে ক্ল্যাশ অফ দ্য টাইটান্স। আমি এখন ওই মহিলার নাম আমি সবচেয়ে নিতে চাই না, তুমি জানো তো, তোমার চ্যানেল অনেকবার বলেছি। তা ওই বেগমের এখন আর সেই দম নেই। মানে আমার মনে হচ্ছে এটা ওয়ান সাইডেড গেমই হবে। আর শুভেন্দুবাবু একদম মানে ঝোড়ো ইনিংস। সেদিন একটা সূর্যবংশী বলে একটা বাচ্চা ছেলে কী করলো নাকি, 12 বলে 50 নাকি একটা করেছে না, রেকর্ড ব্রেকিং মার, ওই ক্রিস গেলের ইনিংস ওই টাইপের। কাজে আমার মনে হয় এখানে ওনার আর কোনো চান্স নেই। চরম মানে ভাবে পরাস্ত, এবং তারপরে উনি কী করবেন সেটা নিয়েই চিন্তা। যে ওই রকম একটা মানে একটা সেলফ সেন্টার্ড একটা ক্যারেক্টার উইথ মেগালোম্যানিয়া, উইথ অল দ্য সাইকিয়াট্রিক ইলনেসেস পসিবল ইন দিস ওয়ার্ল্ড, সেরকম একটা ওই রকম। আর তারপরে মেন্টাল কনস্টিপেশন উইথ ভোকাল ডায়রিয়া, এই অসুখটা নতুন আমি বের করেছি, মেন্টাল কনস্টিপেশন উইথ ভোকাল ডায়রিয়া। তোমরা সব লিখে রাখো, কারণ কি এইখানে কনস্টিপেশন কী থেকে হয় জানো তো? সেটা সন্ধেবেলা বলছি না মাইকে। কনস্টিপেশন হয়েছে আর ডায়রিয়াটা ভোকাল রয়েছে, এটা থামাতে পারছে না, দুটোর মধ্যে আর কোনো সংযোগ নেই, কেটে গেছে কানেকশান সব। সো ওর তারপরে কি হবে আমি জানি না, নিশ্চয়ই উডবান ফুটবানে ভর্তি হবে বা কিছু একটা হবে, কে জানি না, সেটা প্রেডিক্ট করতে পারছি। তবে শুভেন্দু জিতবে, এবং যোগ্য ক্যান্ডিডেট হিসেবে জিতবে। যেভাবে ও পরিশ্রম করেছে, কালকে আমার সঙ্গে কথা বলতে বলতেই দেখলাম চোখে ক্লান্তির ছাপ, এবং শরীর কালো হয়ে গেছে। আমি তো যখন শুরু হয়েছিল মাস 5 আগে, তখন ওর সঙ্গে 2-1 হেঁটেছিলাম, কাছে গেছিলাম। এখন দেখলাম শরীরটাও, আমি ওই ব্যাপারেও একটু চিন্তিত। কিন্তু ও মনে হয় ট্রফিটা লিফট করে তারপরে আর কি রেস্ট নেবে। অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এবং একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যত চ্যালেঞ্জ নিয়ে বলেছেন যে এবারে বাংলায় রক্তপাতহীন ভোট হবে। আপনি কতটা আশাবাদী? ফার্স্ট ফেজে যেরকম আমরা দেখলাম যে কোনো রকম রিপোলিং হলো না, বিক্ষিপ্ত এক ইতিউতি ওই একটু একটু কিছু আর কি ঘটনা ছাড়া, আর গোটা বাংলায় মানে শীতলকুচির মতন এলাকা, যেখানে প্রত্যেকবার ভোট একটা আতঙ্কের সমতুল্য আর কি সমান্তরাল নাম হয়ে উঠেছিল, তো সেখানেও দেখলাম একদম সব কিছু ঠান্ডা। দ্বিতীয় দফার নির্বাচনে কি সেরকম হতে চলেছে? আমি সেইটার ব্যাপারে কালকের পরেই আমরা সবাই জানতে পারবো। আমি তো আর অ্যাস্ট্রোলজার নই, হাত দেখে বলতে পারবো না। তবে অনেক কম, এতে তো কোনো সন্দেহ নেই যে সব কিছুই অনেকটা কম এবার। ভয় ত্রাস কম হতে বাধ্য। চারিদিকে মিলিটারি, আর কতগুলো সিন যা দেখলাম না, তোমরা তো দেখেছো একটা ভিডিও, সে লুঙ্গি বাহিনীকে ধরে ধরে পিটছে, আর কোন একটা দুষ্টু ছেলে আবার গান দিয়েছে, গোলেমালে গোলেমালে পীড়িত করো না। সে দুষ্টু ছেলে আবার গান দিয়েছে পিছনে। তো এরকম দুষ্টের তো অভাব নেই, আমরা তো মগজাস্ত্র দিয়ে খেলছি। আর এইসব যে গানটা দিয়ে ওই ভিডিও পোস্ট করেছে, সে তো আর মাঠে নেমে মস্তানি করবি না, সে মগজাস্ত্র। তো এরকম মগজাস্ত্র আরও গম্ভীর দিল্লি থেকে আরও দুষ্টু ছেলেরা খেলেছে, এবং অমিত শাহকে নানা রকম বর্ণনা দেওয়ার চেষ্টা করছেন, ফিজিক্যালি শেম করার চেষ্টা করছেন। হ্যাঁ, এগুলো ডেরোগেটরি, কিন্তু ওর মুখে সবই ঠিক আছে। ও তো কি, কথাটা খুব খারাপ তো বলেই ফেলি, ও তো খিস্তি খেউরের মধ্যে বড় হয়েছে। খিস্তি এবং খেউর ওর কাছে নর্মাল, আমাদের কাছে সেটা শকিং।
তো ওই রকম দেবে, তবে এইবার খেই খুঁজে পাবে না। মাস্তানি গুন্ডামি বন্ধ। কালকে কালীঘাটের টহল ফহল হয়েছে ভবানীপুরে, আমি খবর পেয়েছি ওসি ফসি সব রিমুভড হয়ে গেছে এবং ডোর টু ডোর বার্তা পৌঁছে গেছে। প্রচণ্ড ঝামেলা হবে। কিন্তু এই যে আমরা একটা সুন্দর ফ্ল্যাটে বসে আছি, এত সুন্দর সাজানো আমার বন্ধুর ফ্ল্যাট, যদি খোঁজ নাও দেখবে ও মাঝে মাঝে পেস্ট কন্ট্রোল করে, আরশোলা পিঁপড়ে কমে, মশা একটু কম হয়, আবার কোন থেকে একটা আরশোলা বেরোবেই দেখবে, এটা হয়। পেস্ট কন্ট্রোল করেও এই আরশোলা পোকামাকড় বন্ধ করা যাবে না। দুই একটা স্পোরাডিক ঘটনা ঘটবে, কারণ এরা মব কালচারে বিশ্বাস করে, স্টোন পেল্টিংয়ে বিশ্বাস করে। যারা ধরো নিরীহ যাত্রীরা ট্রাভেল করছে ট্রেনে, স্টোন পেল্টিং করে, পাথর ছোড়ে, তাই না? শোলেতে দেখে আমাদের খুব থ্রিলিং লেগেছিল, কিন্তু ওগুলো তো বন্ধ হওয়া উচিত, কোনো সুস্থ দেশে তো হওয়া উচিত নয়। যারা গাড়িতে আগুন লাগায়, যারা বাইক পোড়ায়, যারা মেয়েদের হত্যা করে, ইত্যাদি ইত্যাদি করে, তারা তো বর্বর। সে দু একটা বর্বর এদিক ওদিক থাকবে, কিন্তু আমি ক্যামেরার সামনে অন ক্যামেরা ভিডিওতে ওদের জোড়া যদি এগুলো কেউ দেখে, আজকে লুঙ্গি বাহিনী, আমি ওদের এই সাবধানবাণীটাই দিতে চাই যে ভাই, কালকে গুন্ডামি করতে পারো, একদিন দুদিন বেঁচেও যেতে পারো, কিন্তু এবার যেভাবে সিসিটিভি রয়েছে না একদম চারপাশে, যেমন ওই ছোট্ট চুরিও এবার আর করে বেরোনো যাবে না। এই যে যখন ক্রিকেটে বল ট্যাম্পারিং হয়, একজন ছোট্ট একটা স্যান্ড পেপার নিয়ে পকেটে কায়দা করে বলটা একটু ঘষে ট্যাম্পারিং ফ্যাম্পারিং করেছিল, খুব নাম করা সে অবশ্য সে ক্ষমা চেয়েছে সেটা নিয়ে, উত্তেজনার মাথায় করে ফেলেছে। 22টা ক্যামেরা থাকে, হ্যাঁ। আচ্ছা, একটা রুনিকে একটা রেড কার্ড খাইয়েছিল রোনাল্ডো, পর্তুগাল ভার্সেস ইংল্যান্ড খেলা হচ্ছিল, একটা দারুণ রোনাল্ডো অ্যাক্টিং ফ্যাক্টিং করে বেরিয়ে চলে গেল, একটু হাতটা তুলে একটু চোখটা একটা মেরেছিল, একটা ক্যামেরায় ধরেছে, অ্যান্ড হি ওয়াজ ওয়ার্নড ফর দ্যাট। রুনি গট আ রেড কার্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট। মানে কি লাগেনি, কিরম দিলাম দেখ, ওই কায়দা, এরম কায়দা তো, আর এগুলো তো সিরিয়াস অপরাধ। ওটা খেলার মধ্যে একটুখানি করেছে, ধরা পড়েছে, শাস্তি হয়েছে। এবার আমার মনে হয় ক্যামেরার নেটওয়ার্ক বাইরে কিছু ঘটা মুশকিল আছে, তবু দু একটা এরকম জন্মগতভাবে কয়েক জেনারেশন ওই কালীঘাটে তৈরি করেছে তো মোল্লা বাহিনী, কাঠমোল্লারা এরম করবেই। আর শুভেন্দুর সাদা পোশাকটা আমি একটা সাজেশান দেবো, তারপরে আপনি একটা স্যাফরন পরা শুরু করুন। আপনি যেহেতু সংসার করেননি, আপনি তো সন্ন্যাসী প্রায়, যোগী আদিত্যনাথের স্ট্যান্ডার্ডটা নিন আর গুঁড়িয়ে দিন মেরে। আর আমি আবার মারামারি খুব ভালোবাসি, গুঁড়িয়ে দিলে আমার দারুণ মজা লাগে, বদমাসদের গুঁড়িয়ে দিলে। অজয় পাল শর্মা, তিনি সরাসরি দেখা গেল যে জাহাঙ্গীর খানের উঠোনে দাঁড়িয়ে বললেন যে যদি বাড়াবাড়ি করো, এরপরে যা কিছু হবে তার জন্য কিন্তু কান্নাকাটি করো না। সরাসরি এরকম চোখে চোখ রেখে তিনি বললেন কথা। অবশ্য এর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরের তরফ থেকে বিবৃতি এসেছে যে উনি যদি সিংহম হন তাহলে আমিও পুষ্পা, ঝুঁকেঙ্গা নেহি। কি বলতে চান? ও যে যা বলেছে, কে বলেছে এটা? ওই ভদ্রমহিলা তো, যে জাহাঙ্গীর বলেছে। আচ্ছা, জাহাঙ্গীর বলেছে ঝুঁকে নেই, ঠিক আছে, ঝুঁকে নেই, দেখা যাক। সব কটাই তো বর্বররা জিততে পারে না, লড়াইটা হবে। ওকে যে তুলে নেয়নি, এটা ভাগ্য ভালো। আমি বলবো আমাদের কেন্দ্রীয় সরকার যথেষ্ট সচেতন। সত্যি কথা বলতে কি, আমি যতদূর বুঝি, আমার বন্ধুরা বলতে পারবে যারা ভালোভাবে পলিটিক্সের মধ্যে রয়েছে, মমতা ব্যানার্জি তো ইলেকশনটা শি শুড হ্যাভ বিন সাসপেন্ডেড মাচ বিফোর দিস। কারণ ওর তো ডিসক্রিপেন্সি রয়েছে, ফর্ম ফিল আপ করেছে জালি। আশ্চর্য ভাই, তুমি যদি তোমার একটা পাসপোর্ট করতে গিয়ে ফর্মে 10টা 12টা যদি ভুল থাকে বা 5টা ভুল থাকে, তোমার কি পাসপোর্ট ইস্যু হবে? যথেষ্ট দয়ার সঙ্গে ওই যে একটা মোল্লা বাহিনীকে এখন আর ভয় পায়, হুড় করে পিঁপড়েগুলো সব ভীমরুলের চাকে ঢিল বেরো না বলতো না, ওই ভীমরুলের চাকে ঢিল বেরো না, ওই জন্য ওইভাবে করা হয়নি। এবার আস্তে আস্তে অনেকটা কমিয়ে দিয়েছে। দেখো, উনি কম্পিট করে হেরেই বিদায় নিন, সেটাও আমরা সবাই চাই। যদিও আমি যদি অমিত শাহ জায়গায় থাকতাম, যদি আমার ওই ক্ষমতা হতো, তাহলে ইতিহাস অন্যরকম হতো। আমি কিন্তু মানে অনেক হার্ডার ওয়েতে এটা ডিল করতাম, যা হয় হোক। তবে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে 4 তারিখের পরে বুঝে নেওয়া হবে, ওর বিরুদ্ধে আমরা এফআইআর করব, কলকাতাতে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে। কি বলবেন? কাকে? আইপিএসকে কলকাতায় টেনে নিয়ে ওদের এগুলো একে সাইকিয়াট্রিক অনেক রকম ইলনেস হয়। সাইকিয়াট্রিটা একটা বিরাট সাবজেক্ট। আমার কিছু বন্ধুরা, আমার প্রচুর, আমার আবার অ্যানাস্থেটিস্ট হলো, প্রচুর সাইকিয়াট্রিস্ট বন্ধু, তাদের জিজ্ঞাসা করেছিলাম এই কথাটা, খুব মজার। এই পাশে আমার বন্ধু বসে আছে, ও শুনছে, শুনে দেখো যে আমি বললাম, হ্যাঁ রে, তোর কোন চ্যাপ্টারে এই মহিলা? বললো সমস্ত বইটাই এই মহিলা। কাজে ওর তো প্রবলেম আছে, ও পিটিয়েছে লোককে, ধমকেছে, চমকেছে, যা বলেছে তাই হয়েছে। হ্যাঁ, আমি নীল জামা পরে আছি, এটা ও বলেছে কালো জামা, আমাকে শুনতে হয়েছে। এই যে আমি সেই কেলগ ইউনিভার্সিটি বলবো, কেলগ কলেজে যে ওকে কাঁপিয়ে দিয়েছিলাম, সেইটা ওর প্রথম ক্র্যাক। ওই কবর হবে তো ওর কফিন 6 ফিট বাই 4 ফিট, কি একটা কফিন হয় না, কফিনের বেসটা আমি ওদিন ওইখানে ইংল্যান্ডেই
দিদি এসেছিলাম। শি ওয়াজ চ্যালেঞ্জ অ্যান্ড আমি বুঝলাম যে যে ভয়টা আছে, ওরে বাবা পুলিশ না কিছু, দিদি দিদি কিসের দিদি, কিসের দিদি? একটা বেগম, অত্যাচারী বেগম মোল্লা বাহিনী ঢুকে আমাদের সনাতনী ধর্ম নষ্ট করছে, মন্দির ভাঙা, ট্রেন ভাঙা, বাড়িতে আগুন দেওয়া, মেয়েদের ওপর অত্যাচার, বাচ্চা মেয়ে তুলে নেওয়া, বোমাবাজি করা, এগুলো যাদের গুণাবলী তাদের আবার ভয় কিসের? চোখে চোখ রেখে কথা বললে বড় হাতিও দাঁড়িয়ে যায়, বড় সিংহও দাঁড়িয়ে যায়। দেখা যাক এটা কিছু করা যায় কি না। আমরা সবাই এবার নেমেছি, আমি একা কিছুই নই, আমি একটু সামান্য মানে একটি নিমিত্ত মাত্র। এরকম বহু লোক রয়েছে আমার বন্ধুবান্ধবরা যারা লড়ছে একসঙ্গে, তারা প্রচণ্ড দৃঢ়প্রতিজ্ঞ, স্ট্রং এবং অপেক্ষাকৃত আমাদের বিজেপি র্যাঙ্ক অনেক বেশি কোয়ালিফাইড। যে বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছি, এসব যাদবপুর ফাদবপুরে র্যাঙ্ক করা বা স্পেলিং করতে পারবে না কি, কোথা থেকে কী হয়েছে, কী পরীক্ষা দিয়েছে বুঝতেই পারবে না। ওই জন্য আমার রেজিস্ট্রেশন চ্যালেঞ্জ করেছিল। এবং এতদিন যে ধমকে চমকে খেয়েছে, ভয় দেখিয়ে ত্রাস, থ্রেট কালচার, এটা আবার বন্ধ হবেই হবে। স্যার, এছাড়াও আরও একটি বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে এক বিজেপি কর্মীর বাড়ি, সেখানে সাদা থান পাঠানো হয়েছে, চিরকুটে লিখে পাঠানো হয়েছে, রীতিমতো হুমকি। আমি হুমকি বার্তাটা একটুখানি আপনাকে শোনাতে চাই। সেটা হচ্ছে, যারা বিজেপি করিস তেল মেখে রাখ পোস্ট পোলের জন্য। কি বলবেন? হ্যাঁ, দিয়েছে। এগুলোই লাস্ট রিসর্ট। কোনোভাবে যদি বের করা যায় কে লিখেছে তাহলেই হয়ে গেল। সাদা থান তো দারুণ ব্যাপার, আমাকে দিয়ে দিকে, আমি ধুতি করে পরবো, কারণ আমার 4 তারিখে অনেক পোশাক আশাক লাগবে, বন্ধুদেরও লাগবে, ধুতি করে পর সাউথ ইন্ডিয়ান স্টাইলে সাদা থান ধুতি করে পরবো। আর নয়তো যাকে পাঠিয়েছে তাকে বলবো, যোগুবাজার খুব ভালো প্রিন্ট করে জানো তো, সাদা থান দিলে ওরা লাল রং করে দিতে পারে, তুমি যেরকম ডিজাইন করবে করে দেয়, আমার বাড়ির সামনেই হয় যোগুবাজারে, প্রিন্ট করে নেবে, সাদা থান পাঠিয়েছি তো কী আছে। ও বলতে অনেকে অনেক কিছু পারে, ও চুনোপুটি, ও পিঁপড়েটাও বলছে তোকে গিলে খেয়ে নেবো, খা দেখি। ও পিঁপড়েকে আমি পায়ে চেপে মেরে দেবো। বের করার পরে সাদা থান ফান কিছু পাঠাবো না, গিয়ে ওই দাবাং না কি বললে ওই অফিসারকে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। আইপিএস শর্মার প্রসঙ্গে আরও একটি প্রশ্ন স্যার আপনাকে করতে চাই। সেটা হচ্ছে, তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, তিনি আইপিএসের একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন যে একটি নাচের ভিডিও ছিল সেখানে, যেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা চটুল নাচ চলছে, সেখানে আইপিএস অফিসার নাকি উপস্থিত রয়েছেন, এবং সেই নাচের ভিডিওটি মহুয়া মৈত্র তিনি পোস্ট করেছেন। পোস্ট করে উপরে লিখেছেন যে, আশা করছি আপনি নাচের থেকে এনকাউন্টারটি ভালো করতে পারেন। তো মহুয়া মৈত্রের এই হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠার পিছনে কি থিওরি দেখছেন? ও তো মাঝে মাঝে এরম হয় তো। ওই ভদ্রমহিলা তো আমাদের ন্যাশনাল সিকিউরিটি ব্রিচ করে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল। ইন্ডিয়ার এমনই দুর্ভাগ্য যে ওই এমপি আবার টিকিট পেয়ে কৃষ্ণনগর থেকে ধমকে চমকে জিতে এসেছে। আর তার নাচের রুচিও কিছু বিয়ে টিয়ে করলেন রিসেন্টলি, কত নম্বর বিয়ে আমার জানা নেই, অবশ্য জানি, শুনেছি বেশ বহু। সেটা হতে পারে, সেটা খুব ভালো তো। আমি তো দ্রৌপদীকে প্রচণ্ড সম্মান করি, পঞ্চস্বামী তিনি মানিয়েছেন, উনি কবার বিয়ে করেছেন তো জানি না, কিন্তু তার নাচের স্কিলও আমি দেখেছি। নাচতে আমিও পারি না, আমাদের প্রত্যেক পার্টিতেই একটুখানি নাচ টাচ হয়। এই একটা আমার বন্ধুর মেয়ে, বন্ধুর ছেলে একসঙ্গে বিয়ে হচ্ছে, সেখানেও প্রচুর নাচ টাচ হবে, আমার স্ত্রী যাচ্ছেন, আমি এইটা যেতে পারছি না, কিন্তু যতবারই যেতেছি প্রচণ্ড বন্ধুরা ধাক্কা মেরেছে নাচার জন্য। আমি নাচতে পারি না, আমার একটা স্টাইল আছে, আমি বেল্টটা তুলে এমন একটা ফেক করতে পারি, একজন দাদার থেকে শিখেছিলাম, যে না নেচে প্যান্টটা এমন একটা মুভমেন্ট করা যায় মনে হবে হেভি নাচছে। হ্যাঁ, এটা তো দুষ্টুমি ব্যাপার। তো আসলে হয়েছে কি, এই মোহনা কি নামটা বললে, ভদ্রমহিলা বড় দুঃখী, আমার দেখে মনে হয় ওর তো মালকিন দুঃখী, বেগম দুঃখী, ও কি আমি জানি না, ও দুঃখী ভদ্রমহিলা, প্রচণ্ড একটা ভাব নিয়ে থাকে, ইংরেজি বলে, মাঝে মাঝে ভুলও বলে, কিন্তু আমিও বলি মাঝে মাঝে, কিন্তু ও বেশি বলে ইংরেজি, ভুল বলে, গ্রামাটিক্যালি ভুল ইংরেজি বলে। হ্যাঁ, তারপর শশী থারুর ছিল ওর বন্ধু, গিয়ে সেখানে ইংরেজি শেখার চেষ্টা করেছিল, খুব একটা হয়নি। এটা আমি অন্য কিছু গল্প বলছিলাম, আমি বলছি ইংরেজি শেখার চেষ্টা করেছিল, আমি কিন্তু ইংরেজি শেখার চেষ্টা করেছি এটা বলছি, আর কিছু বলছি না। তবে এরকম আইপিএস অফিসারকে দেখে, আমি তো 60 ঊর্ধ্ব বয়স, 62 বছর বয়স, আমার দেখে হেভি লাগলো ভদ্রলোককে। তা ওর মতো একটা বঞ্চিত মহিলা আইপিএসকে দেখে ভালো লাগবে না? নাচের স্কিলটা ঠিক, একটা কোত্থেকে ভিডিও নিয়েছে। তো দুঃখের কথাটাও দেখো, তুমি হাসছো, তুমি দুঃখ, মানুষের সহানুভূতি তোমার একটু কাঁদা উচিত, আর তোমাদের চোখে জল আসা উচিত, যে ভালো লাগছে। আর ওই আইপিএসের কাছে যেতে পারবে না, আইপিএসটা সৎ ছেলে, বাবা, সে তো চাপকে দেবে। আর কোন নাচের ভিডিও জোগাড় করে তার ভালো লেগেছে, এখন সেটা বদনাম করছে। হয় না সেই কি বলে, আঙুর ফল টক, আঙুর ফলটা খুব টক, নাচতে পারে না। আরে নাচতে পারে না, ডান্ডা ঠিক চালাতে পারে, ছেড়ে দে না, তোর কৃষ্ণনগরে কি হয় তারপরে দেখ। এইটাই আমি শুধু বলবো, নাচা টাচা নেই। তবে এই অসভ্যতাটা তৃণমূল করে থাকে। কদিন আগে দেখলাম একটা ভিডিও, ওই ভাইরাল করার চেষ্টা, ভাইরাল না ব্যাকটেরিয়াল ভগবান জানে, হ্যাঁ, ওদের আবার সব কোভিড ভিডিও, রত্না দেবীকে নিয়ে। একটা কাছাকাছি চেহারার একটি মহিলা ওই নাচছে, আর নাচতেই পারে, সবাই নাচে এখন,
আমি ছাড়া আমার কোমরে ব্যথা বলে আমি নাচতে পারি না, বাকি সবাই নাচে, নাচাতে তো কোনো দোষ নেই। সেই নাচার একটা ভিডিও দিয়ে অসভ্য একটা কমেন্ট পাস করেছিল যে পয়সা নিয়ে, অবশ্য ওনাকে যেভাবে অপমান করা হয়েছে, কোনো মানুষ যেটা করতে পারে জানি না, যদি কুত্তা পড়তে জানতো না কুত্তাগুলো হাসতো। ওনাকে বলা হয়েছিল যে এইভাবে উনি সেলিব্রেট করছেন। তাই যদি হয়, যে লিখেছে না, ভগবান না করুন তার কন্যাটা এইভাবে যদি নাশ হয়, তারপরে দেখব ও কী স্টান্সটা নেয়। যারা কমেন্ট করেছে না, এ কলতান বলে একটা ফকড়া মাল, সরি পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, কোথাকার একটা রাস্তার ফোকর দালাল, সে গিয়ে ওর এগেনস্টে বলে আসছে বাড়িতে বাড়িতে অমুক তমুক। আসলে কী হচ্ছে, হিংসা হয়ে গেছে। আরে মহিলাটার, বাঙালি তো স্যাডিস্ট, তারা এই ধরনের লেফটিস্টরা বিশেষ করে স্যাডিস্ট। ওরা কি চায় সবাই গুমড়ে মরুক, কেউ ভালো আছে, গাড়ি চড়ছে, সুখে আছে, এটা ওরা চায় না। লেফটিস্টদের ওদের ওদের বেসিক ডেফিনেশনটা কি? আমি অঙ্কে 100 পেয়েছি, তুমি অঙ্কে 30 পেয়েছো, তোমার আর আমার স্যালারি স্কেল সমান? এই যার বাড়িতে বসে আছে সে সবসময় অঙ্কে 100 পেত, আমি 80 পেতে মাঝে মাঝে অসুবিধা 2-1 বার 90 পেয়েছি। আমার আরও স্যালারি স্কেল কখনো সমান হতে পারে? ও তো বেশি পাবে, ও তো ব্রিলিয়ান্ট ছেলে। কমিউনিজম বলতে সব সমান, যে তুই একটা ভিখিরি রাস্তা আর কিছু করতে পারিস না, তোকে নাকি সমান দিতে হবে। ওই কনসেপ্ট চলে না, আমি ওইটুকুই বুঝি কমিউনিজমের। আর ওই লেফটিস্টগুলো গিয়ে সাংঘাতিক বদনাম করতে পারে, ওরা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে পারে। হ্যাঁ, এরা আরেকটুখানি পুশ করলে সুইসাইড বোম্বারও হয়ে যেতে পারে। ওদের কোনো বক্তব্যের আমি কোনো দাম দিই না। ওদের জামানত আমানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার কথা। হিংসাটা কেন হয়েছে বলে দিচ্ছি। ওরা টাকা তোলার চেষ্টা করেছিল, ওই লেফটিস্ট কমিউনিটির থেকে অনেকের সঙ্গে আমি আন্দোলনে জড়িয়ে পড়েছিলাম। ওদের ভীষণ নজর ছিল এনআরআই ফেনআরআই থেকে, যদি এখন একটা পাউন্ডের অনেক দাম, ডলারের অনেক দাম, যদি কিছু পাওয়া যায় সব চুরি করেছে। অ্যাকাউন্টের টাকা কে কে নিয়েছে, ওই জন্য অভয়া মঞ্চ করে একটা প্রোগ্রাম করতে কম খরচা হয় নাকি? 1-2 লাখ টাকা একটা বেসিক গান বাজনার প্রোগ্রাম করতে লাগে। আমি প্রচুর প্রোগ্রাম করি, আমি জানি। সেই প্রোগ্রাম ওরা অভয়া মঞ্চ করে বক্তৃতা দিচ্ছে, আজে বাজে আলতু ফালতু কথা বলছে বলে ওই টাকাগুলো এইবার ওদের পথটা বন্ধ হয়ে গেল। কারণ আমি রত্নাদেবীর সঙ্গে খুব ক্লোজ, অনেক মাস ধরেই, এটা কাউকে মানে আস্তে আস্তে লোকে জানছে। আমি ওনাকে একটা জিনিস বুঝিয়েছিলাম যে কোনোভাবেই সিপিএমকে মানা চলবে না, ওরা তো সহজ সরল লোক। তারপরে কন্যার শোকে বিধ্বস্ত, বাড়িটা ভেঙে গেছে, বাড়িটা মানে আলো নিভে গেছে। আমি ওখানে গিয়ে সত্যি কথা বলবো, বোধহয় মানে এত কেঁদেছি, উনিও কাঁদছেন, আমিও কাঁদছি, ওর বাবাও কাঁদছে, আমরা তিনজনে বসে ঘরে হাওয়াও করে কান্না। তা আমি ওর হাতটা ধরে বলেছিলাম যে, বলছে আমার তো আর কেউ রইল না ডাক্তারবাবু। আমি বললাম তোমার আমি রইলাম, আমি তোমার দাদা রইলাম, তোমার পরিবারের 3টে লোক, এখন আবার আরও 2টো দাদা, তার 2টো দাবাং দাদা ওর পিছনে এসছে, সেটা নাম বলে লাভ নেই। ওসব অ্যাকশান যখন হবে তখন দেখবে, দাবাং ডিসক্লোজ করবো না তো, আপাতত আমাকে দেখে রাখো। তা এই আমি ওকে মনটাকে স্থির করিয়ে যে না তুমি ভোটে দাঁড়াও, আমাদের পাওয়ার দরকার, পাওয়ার হলে তোমার কথা শুনবে। আজকে দেখো যেই এমএলএ টিকিট পেয়েছেন, চেঞ্জটা দেখো, মোদিজি পাশে গিয়ে মাথা হাত দিয়ে ওকে আশীর্বাদ করলেন। আমি শিওর নরেন্দ্র মোদীর চোখে এক ফোঁটা জল বেরিয়ে এসছে ওই মাকে দেখে। যদি না হয় আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। উনি পুরো প্রায় কাঁদতে কাঁদতে, উনি কাঁদতে পারেন না ক্যামেরার সামনে, উনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে আশীর্বাদ করে, মানে হি অলমোস্ট চোকড ওনাকে দেখে। আমি ছিলাম সেদিন, আমি 2টো কাজে ওর সঙ্গে গেছি, মনোনয়নপত্র দিন ওর সঙ্গে হেঁটে দিয়ে এসেছি, আর এই দিন নরেন্দ্র মোদীজির প্ল্যাটফর্মটায় আমি গিয়েছিলাম। আমি সব সবাই গিয়ে ধাক্কাধাক্কি করি না, আমাকে না ডাকলে আমি যাই না, কিন্তু উনি বলেছিলেন দাদা আসবেন, আমি গিয়েছিলাম। ওকে অপমান করার যা যা চেষ্টা করেছে, এই সব ফল ওরা পাবে। ওদের হিংসায় রাগে গা জ্বলে গেছে। ওরা চেয়েছিল ওই মেয়ে, ওই মহিলা আর ওই শেখরবাবু, ওরা দুজনে ঘরের কোনায় বসে উস্কো খুস্কো হয়ে শেষ বয়সে ভিক্ষার বাটি নিয়ে পানিহাটিতে ভিক্ষা করবেন। এখন ওদের স্টেটাসটা বদলে গেছে। আমি ওদের দেখব, ভিক্ষা ওরা কোনো দিন করবে না, আমি ওদের পাশে দাঁড়াবো। আর এমএলএ হয়ে গেলে ওদের পেনশনটা গ্যারান্টিড। অ্যান্ড বিলিভ মি অর নট, দ্যাট ওয়াজ মাই অ্যাম্বিশন। একে আমি এমএলএ করব, সংসারটা চলবে। ওদের মেয়েকে হারানোর পরে তোমার আমার কাছে গিয়ে যে আমি খেতে পাচ্ছি না, আমাকে একটু চাল রুটি কিনে দাও, এটা যেন না হয়। আমি খুব প্র্যাকটিক্যাল লোক, আমি খাওয়াটা আগে বুঝি। 5টা জিনিস আমি খুব বুঝি: মাথায় ছাদ, পেটে ভাত, চাকরি, শিক্ষা এবং স্বাস্থ্য, এবং তার পাশে একটা ডিসিপ্লিনের বৃত্ত। এটা আমার ডেফিনেশন, আমি কোথাও পড়ে টোরে এসব শিখিনি, আমার মাথায় আমার এটা এসেছে। এই ডিসিপ্লিনটা ভেঙে গেছে, কোনো কিছু নেই। আমি ওদের ছাদ, মাথায় ছাদ, পেটে ভাত আর ওই পেনশনটা হয়ে গেলে ওরা 3জন বেঁচে যাবে। স্বাস্থ্য তো ভগবানের উপর, আর শিক্ষা ওদের আর দরকার নেই। ওদের শিক্ষা আমরা সযত্নে, আমরা কতগুলো শিক্ষিত জন্তু মিলে ওকে শেষ করে দিয়েছি, যাতে ওর শেষ বয়সটা ভিক্ষা করে না কাটে, সেই দায়িত্বটা আমি নিয়েছি। ডাক্তারবাবু, আরও একটি বিষয়, সেটা হচ্ছে ফিরহাদ হাকিম।
তিনি অভিযোগ করে বসলেন কি না তার বাড়িতে যাওয়া হয়েছে এবং পুলিশ পর্যবেক্ষক সবাই, কেন্দ্রীয় বাহিনী সবাই তার বাড়িতে গিয়ে রীতিমতো তাকে ধমকিয়ে চমকিয়ে এসেছে এবং তিনি উল্লেখ করলেন যে নকশাল পিরিয়ডে বাংলাতে এরকম দেখা যেত, এবার বিজেপি এসে এরকম করছে। কি বলবেন? এই তোমাকে আমি খুব ভালো মেয়ে ভাবতাম, তুমি সন্ধেবেলা এতগুলো খারাপ নাম নিলে। আমি একটু কৃষ্ণ প্রণাম করে নিই। সন্ধেবেলা তুলসী আজকে তো বাড়ির গৃহিণী ভোট দিতে গিয়েছেন, তা আমি একটু ঠাকুর মাফ করো, এসব অপনামগুলো সব আমায় জপতে হচ্ছে। আমি ওর নামটা না নিয়েই বলছি, পাড়ার অসভ্য গুন্ডা রাস্তায় বসে চোলাই সারটা খেত, সারটা খেলতো, এই টাইপের এদের স্টেটাস। 2011-তে যেই পরিমাণে একটা পরিবর্তনের ঝড় এসেছিল বাংলাতে, আবার 2026-এ সেই পরিবর্তন অন্যরকমভাবে, সেই পরিবর্তন গেরুয়া ঝড় উঠতে চলেছে বাংলায়। জন্ম থেকেই শুনে আসছি কেন্দ্রীয় চক্রান্ত, এই কথাটা ছোটোবেলায় আমি বুঝতে পারতাম না। সব সময় যে মিটিং হচ্ছে কেন্দ্রীয় চক্রান্ত। আমি দাদুকে জিজ্ঞাসা করতাম, দাদুর কোলে করে মিটিং দেখতাম, ওই এখন যেখানে শুভেন্দু মিটিং দিচ্ছে ওই সব জায়গায় মিটিং দেখতাম। তখন সে লক্ষ্মীকান্ত বোস, ভোলানাথ সেন, তাই হবে, নামগুলো মনে পড়ছে না, প্রিয়ঞ্জন দাস মুন্সি, সুব্রত মুখার্জি, এরা সব লেকচার দিতেন। মালদা থেকে এসছেন ABA গনি খান চৌধুরী, দাদু বলতে এই লেকচার শুনতে হবে, চলো কংগ্রেসের লেকচার, সিপিএমের লেকচার এখন মনে আছে, কেন্দ্রীয় চক্রান্ত। দাদু কেন্দ্রীয় চক্রান্ত মানে কি? তখন উনি আমায় বুঝিয়েছিলেন এটা জন্ম থেকে শুনে আসছি। আচ্ছা, তারপরে মানে 35 বছর বাম শোনালো, 15 বছর এই মমতাজ বেগম শোনালো। এই যে সেন্টারের সঙ্গে এইটা কানেকশানটাই, ইংল্যান্ডেও এরকম অনেক স্টেট আছে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, তিনটে মিলে ইউনাইটেড কিংডম। কিন্তু এইভাবে ফেসিলিটি ডিফারেন্স, কিছু কিছু মাইনর ডিফারেন্স আছে, হতে পারে না। তুমি যে কথাটা বললে ওটাকে আমি একটু বদলে নিচ্ছি। ঝড় উঠেছিল পরিবর্তনের 11-য়, না, একটা প্রত্যাশার ঝড় উঠেছিল। আমরা সবাই মিলে ঝাঁপিয়ে গিয়ে, আমার বাবা দুহাত তুলে এই মমতাজ বেগমকে, ব্রাহ্মণ মানুষ, এখন নিশ্চয়ই ওপরে গিয়ে খুব পস্তাচ্ছেন, বাবার চোখের জলটা আমি দেখতে পাচ্ছি। সেন্সিটিভ মানুষ তো, এই মেয়েটাকে আমি দিলাম, এই মেয়েটা এত মানে কি বলবো আর। বাবা আশীর্বাদ করে যে মা তুমি যাও, আমাদের দেখবে, সবাইয়ের উপকার করবে, গরিব মানুষ যেন খেতে, একটা প্রত্যাশার ঝড় উঠেছিল। প্রত্যাশাটা কতখানি পরিপূর্ণ হয়েছে তোমরা 15 বছরে দেখে নিয়েছো। তোমরা শিক্ষিত, সবাই দেখেছে, অশিক্ষিতরাও বুঝেছে, শিক্ষিতরাও বুঝেছে। এখন এই মোল্লা বাহিনীর দুর্দিন উপস্থিত, আমরা পুরো অন্যভাবে খুলে দেবো। আমি মোদিজি, শাহজি, নাড্ডাজি, রাজনাথ সিং, এদের সব দেখলাম। বিশেষ করে আমি একজনের ভীষণ ফ্যান, তার কথা বেশি ওঠে না, সে নিঃশব্দে কাজ করেন। দুজন, একজন হচ্ছেন অজিত ডোভালজি, আরেকজন হচ্ছেন জয়শঙ্কর। জয়শঙ্কর, মানে বলা উচিত না ছেলে, বাট আই লাভ দিস পিপল, দে আর রিয়েল নাইস পিপল একদম। আর প্রপার শিক্ষিত, আর স্পষ্ট কথা, ঠিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি বাইরের পার্সপেক্টিভে বলছি, পৃথিবীর সবকটা কন্টিনেন্টে ঘুরে বেরিয়েছি। অস্ট্রেলিয়া আমার যাওয়া হয়নি, সরি, আমি অস্ট্রেলিয়া যাইনি এখনও। কন্টিনেন্টগুলোতে নেমে ইউরোপের অনেক দেশ ঘুরেছি। ইন্ডিয়ার মানে স্ট্যাটাস খুব হাই, ওরা না খুব ভাগ্য ভালো। এই অভয়াটা স্ট্যাটাসে আসার পরে ডাক্তারদের একটু বদনাম হয়েছে, পিপল ইউজ টু আস্ক, এই কী হলো তোমাদের ওই মেয়েটা, এটা কলঙ্কজনকতম, মানে ভাষাটা আমি জানি না কী বলা হয়, সবচেয়ে নিম্নতম ঘটনা এইটা। কিন্তু ইন্ডিয়ার স্ট্যাটাস খুব হাই। মোদিজি ক্রেডিট হোক, কি অটল বাজপেয়ীজি ক্রেডিট হোক, কি অন্যান্য পুরো ক্যাবিনেট মিনিস্টারদের যৌথ প্রচেষ্টাই হোক, প্রয়াসেই হোক, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড খুব হাই। ওই স্ট্যান্ডার্ডটা একটু লকগেটের মতো, কোথায় সেই এই যে NH-12 না কি বন্ধ করে দিল, ফকরা আলিটা, আচ্ছা ওটাকে দেখে মনে হয় লয়ার, ওটাকেই বলছে, ওটা জন্তু, ও গাড়ির ওপর তুলে চাই, ওটা লয়ার? মাই গড, ওই যদি লয়ার হয়, তোমার মামলা তো এমনি তুমি হেরে গেছো, তুমি তো মানে কোনো বিনা অপরাধে তোমার ফাঁসি হয়ে যেতে পারে। ওরা ফকরা মাল যদি সব ওই হয়, সেই ফকের মালটা তো বন্ধ করে দিল, NH-12টা পুরো বন্ধ করে দিল। তা সেইগুলোর রিস্ক আমাদের রয়েছে না? আমার আশা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টকে সবাই মিলে ভোট দিয়ে পাওয়ারে আনো, ওরা আজ যাই হোক খারাপ করবেন না। আর সবশেষে বলে রাখি, কিছু না, ঘরের থেকে মেয়েকে টেনে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে আরজি করের মতো একটা জায়গায় মানে তাকে মেরে ফেলতে পারবে না।